ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে, ভোট হলে কেটে যাবে সব সংকট বলেন মির্জা ফখরুল। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে শীঘ্রই আসছে ভোটের রোডম্যাপ, জানালেন উপদেষ্টা। লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। ব্রিফিংয়ে ব্যক্তিগত চিকিৎসক, সন্তান ও নাতনিদের কাছে পেয়ে প্রফুল্ল বিএনপি চেয়ারপারসন। শতাধিক পণ্যে শুল্ক কর বাড়ায় জীবনযাত্রায় আবারও ধাক্কা, দ্রুত প্রত্যাহার দাবি জাতীয় নাগরিক কমিটির। সরকারের ওপর আস্থা কমবে মানুষের, বললেন রিজভী। বিনা পরোয়ানায় গ্রেফতারের ক্ষমতা সহ ফেরানো হচ্ছে পুরানো সাইবার আইন, অভিযোগ অধিকার কর্মীদের। সবার মতামত নেওয়ার আহ্বান গণমাধ্যম সংস্কার কমিশন প্রধানের। এবং দ্বিতীয় বোলিং অ্যাকশন পরীক্ষায়ও ব্যর্থ সাকিব, বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে। তৃতীয়বারে পাশ করলে উঠবে নিষেধাজ্ঞা, খেলা হচ্ছে না চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রবাসের সময় সঙ্গে আছি আমি কনক আজাদ। রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বিভেদ নেই, তবে ফাটল ধরানোর চেষ্টা করছে একটি পক্ষ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিলে যোগ দিয়ে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ভোট দিলেই কেটে যাবে চলমান সংকট। এদিকে নয়াপল্টনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শতাধিক পণ্য সেবায় ভ্যাট ও শুল্ক বৃদ্ধির কারণে অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের বিশ্বাসে চির ধরতে পারে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল ঘোষণা করা হয় নতুন কমিটি। মুজিবুর রহমান মঞ্জু চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন আসাদুজ্জামান ফুয়াদ। বিশেষ অতিথির বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, দ্রুত নির্বাচন না দিলে সংকট আরও বাড়তে পারে। আমরা সংস্কার চাই, কিন্তু একই সাথে নির্বাচন চাই। আমরা যত তাড়াতাড়ি সম্ভব, যত যোগ্যতার সাথে সম্ভব সংস্কার করে নির্বাচন চাই, না হলে দেশ আরও বড় একটা সংকটের মধ্যে পড়তে পারে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনী সংকট সমাধানের মাধ্যম আগে নির্বাচন চাই বা নির্বাচনের অস্থির হয়ে গেছে, বিষয়টা কিন্তু সেটা না। নির্বাচনটা কেন দ্রুত চাই? এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের যে শক্তি, সেই শক্তি আরো বাড়বে। যে সরকার থাকবে, পার্লামেন্ট থাকবে, সে অনেক বেশি শক্তিশালী হবে। আর যে সংকটগুলো সৃষ্টি হয়েছে, সেই সংকটগুলো দূর হয়ে যাবে। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বেশিরভাগ পণ্যেই ভ্যাট বৃদ্ধির কারণে শুধু নিম্ন আয়ের মানুষই নয়, সংকটে পড়বে মধ্যবিত্তরাও। আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো চাপ দিলে তো জনগণ যে তারা যে ভয়ঙ্কর চাপে পড়বে, তারা যে পিষ্ট হতে থাকবে। ডক্টর ইউনূস সাহেবের সরকার, মানুষের যে আস্থা, সেই আস্থা তো চির ধরবে। পাঠ্যপুস্তকে বিএনপি ও জিয়াউর রহমান সম্পর্কে ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ রিজভীর। হেয় প্রতিপন্ন বিতর্কিত করার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মগজ ধোলাইয়ের প্রকল্প বাস্তবায়ন করতে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চায় অন্তর্বর্তী সরকার। শীঘ্রই নির্বাচনী রোডম্যাপ আসছে বলেও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। শনিবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় ভারতীয় গণমাধ্যম গত 4 মাস ধরে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তৌহিদ হোসেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন। চলতি বছরের শেষ দিকে কিংবা 2026 সালের শুরুতে জাতীয় নির্বাচন দেওয়ার কথা বললেও সুনির্দিষ্ট দিন তারিখ এখনও ঘোষণা করেনি অন্তর্বর্তী সরকার। জানিয়ে রাজনৈতিক দলগুলোর নেতাদের বক্তব্যে শঙ্কা, উদ্বেগ ও কখনো প্রকাশ পাচ্ছে ক্ষোভ প্রতিস্থাপন করতে পারে। এই অবস্থায় শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে জাতীয় নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান, নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি চলছে। আমাদের লক্ষ্য তো একটা, যে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যথাশীঘ্র সম্ভব, আমরা সেটা জানি এবং সেই লক্ষ্যেই এই সরকার কাজ করছে। আশা করছি যে খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, যাতে বাধা দিচ্ছে বিজিবি। অংশ নিয়েছে সাধারণ মানুষও। ভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা সমস্ত পৃথিবীতে চলছে। পুরোভাগে আছে কিন্তু
ভারতের মিডিয়া। তাদের প্রচারণা দেখলে মনে হবে যে এখানে যুদ্ধাবস্থা বিরাজ করছে, হিন্দুদেরকে সমানে কচুকাটা করা হচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনাদের যেখানে যেটুকু সুযোগ আছে সেখানে আপনারা এটা যে সম্পূর্ণ মিথ্যা একটা প্রচারণা চলছে, এই সঠিক অবস্থানটিকে তুলে ধরা। বিদেশে বিএনপি কিংবা আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ দিয়ে মিছিল কিংবা স্লোগানে বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে নেতিবাচক প্রভাব ফেলছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এইভাবে সমাধান করবে। সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নির্বাচন কমিশন নতুন পরিকল্পনা করবে বলে জানিয়েছেন সিএসি এএমএম নাসির উদ্দিন। একদিনে সব স্থানীয় নির্বাচন করা সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি। ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলার নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শনিবার সকালে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এ সভা হয়। সংস্কার কমিশনের নির্বাচন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নির্বাচন কমিশন নতুন পরিকল্পনা করবে বলে জানান সিইসি। আমাদের বিভিন্ন রিফর্মস কমিশন হয়েছে, তো আমাদের নির্বাচনী ব্যবস্থার যে সংস্কার কমিশনের রিপোর্টটা এখনো আমরা পাইনি। ও এই রিপোর্টটা পেলে তারা কি কি সুপারিশ দেয় এগুলো একটু পর্যালোচনা করে, তাহলে হয়তো আমরা সিদ্ধান্তে আসতে পারবো। আমরা অপেক্ষা করছি তাদের রিপোর্টের জন্য। জাতীয় পরিচয়পত্র সংশোধনে আর্থিক দুর্নীতির সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। একদিনে সব স্থানীয় নির্বাচন করা সম্ভব নয় বলেও মত তার। পত্রিকায় দেখছি অনেকে বলছেন যে একদিনে সব লোকাল গভর্নমেন্টের নির্বাচন করার সুপারিশ কেউ কেউ করছেন। বিষয়টি আমরা পরীক্ষা করে দেখেছি, এটা কোনো মতেই সম্ভব নয়। এটা কোনো বাস্তবায়নযোগ্য কোনো পরামর্শ নয়। অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা যে রোডম্যাপের কথা বলেছেন সেই অনুসারে কাজ করছে নির্বাচন কমিশন। এই এক নম্বর কথা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন। ছেলে ও নাতিদের কাছে পেয়ে বিএনপি চেয়ারপারসন প্রফুল্ল আছেন বলেও জানান তিনি। যুক্তরাজ্যের স্থানীয় সময় শনিবার দুপুরে ব্রিফ করেন এজেডএম জাহিদ হোসেন। বলেন, লন্ডনে চিকিৎসা শুরুর পর শারীরিকভাবে বেগম জিয়া আগের চেয়ে অনেকটাই সুস্থ। বাংলাদেশ থেকে যাওয়া মেডিকেল বোর্ডের সদস্যরা ছাড়াও তার চিকিৎসার তত্ত্বাবধানে আছেন লন্ডনের নামি দামি চিকিৎসকরা। একই সঙ্গে বেগম জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীকে দোয়া করার আহ্বান জানান এজেডএম জাহিদ হোসেন। গত 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। বাংলাদেশে যে অবস্থায় ছিল তার চেয়ে বেশি অনেকটা সুস্থ আছেন, উৎফুল্ল আছেন। পরীক্ষা নিরীক্ষার পরবর্তীতে চিকিৎসার মধ্যে গতকাল বিকেল থেকে কিছু পরিবর্তন আনা হয়েছে শারীরিকভাবে ওনাকে আরও সুস্থ রাখার জন্য এবং তার সুস্থতা যাতে এত দ্রুত হয় সেসব বিষয়টিকে খেয়াল রেখে আমাদের চিকিৎসকদের সাথে পরামর্শক্রমে এবং ওনাদের নিজস্ব যে গাইডলাইন, নিজস্ব যে প্রোটোকল লন্ডন ক্লিনিকের, সেই অনুযায়ী ওনার চিকিৎসা ওনারা চালিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে উনি 8 তারিখের তুলনায় আজকে যদি আমরা চিন্তা করি তাহলে স্বাভাবিকভাবেই ওনার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল আছে এবং এভাবে যদি চলতে থাকে তাহলে হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো দেখা যাবে যে শারীরিক অবস্থা সম্পর্কে আরও সুনির্দিষ্টভাবে কিছু কথা বলার সময় আসবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রণ জানিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রাম্পের পক্ষ থেকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিএনপির প্রেস উইং। একই সঙ্গে নতুন মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণ পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানটি আগামী 5 থেকে 6 ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে। প্রতিটি দল নিজেদের সুবিধা নিয়ে ব্যস্ত, কেউ দেশে চিন্তা করছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজিস আলম। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার বাস্তবায়নে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। একই অনুষ্ঠানে আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান বলেন, সরকার বিপ্লবের চেতনা পুরোপুরি ধারণ করলে ভ্যাট বাড়াতো না।
জুলাই বিপ্লবোত্তর জন আকাঙ্ক্ষা ও সম্ভাবনা নিয়ে শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর টাউন হলে সেমিনারের আয়োজন করে সামাজিক সংগঠন আস সিরাজ। এতে যোগ দেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। অনুষ্ঠানে সার্জিস আলম বলেন, প্রতিটি দল নিজেদের সুবিধা নিয়েই ব্যস্ত, কেউ দেশের চিন্তা করছে না। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাউকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। প্রত্যেকটি সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের জায়গা থেকে শুধু ব্যক্তিগত সুবিধা নিয়ে ব্যস্ত। প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের শুধুমাত্র ব্যক্তিগত এবং রাজনৈতিক দলের সুবিধা নিয়ে ব্যস্ত। বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের কথা যে চিন্তা করতে হবে, এটি এখন পর্যন্ত কেউ প্রায়োরিটি লিস্টের একে আনতে পারেনি। ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান বলেন, এই সরকার বিপ্লবের চেতনাকে পুরোপুরি ধারণ করলে সবকিছুতে ভ্যাট বাড়াতো না। যদি সত্যি বাংলাদেশের ইকোনমির জন্য এটা প্রয়োজন হয়ে থাকে রেভিনিউ বাড়ানো, তাহলে সবার সাথে আলোচনা করে যেখানে গরিবের কষ্ট হবে না এরকম জায়গায় তাদের ভ্যাট বাড়ানো উচিত ছিল। এদিকে জুলাই বিপ্লবের রূপরেখা তুলে ধরে চট্টগ্রামে লিফলেট বিতরণ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় জুলাই ঘোষণাপত্র প্রকাশে বাধা সৃষ্টি করতে দেশি বিদেশি নানা ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। যাতে জুলাই প্রক্লেমেশন না হয় সেই ক্ষেত্রে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। কারণ জুলাই প্রক্লেমেশন হলে জুলাই স্বীকৃতি পেলেই এদেশের মানুষের সামনের দিনে আর কখনো ভোটাধিকার কেড়ে নিতে পারবে না। এছাড়া জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে লক্ষ্মীপুর, চাঁদপুর ও ঝিনাইদহেও লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। শেখ হাসিনা চোরতন্ত্র তৈরি করেছিলেন মন্তব্য করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, পাচারের টাকায় বিদেশে বসে প্রোপাগান্ডা ছড়াচ্ছে ফ্যাসিবাদীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা ও পরবর্তী প্রত্যাশা বিষয়ে আলোচনার সভায় কথা বলেন তিনি। প্রেস সচিব আরও বলেন, প্রোপাগান্ডার মাধ্যমে তারা প্রতিষ্ঠিত করতে চায় দেশে মৌলবাদী শক্তির উত্থান ঘটেছে, কোনো গণ অভ্যুত্থান হয়নি। তিনি বলেন, জুলাইয়ের মূল শিক্ষা অনেক নদীর এক স্রোতে মিলিত হওয়া, যেখানে পাবলিক থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ পুরো কমিউনিটি মিলিত হয়েছিল। আলোচনা সভায় বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকার আর 1 মাস সময় পেলে 25শে মার্চের মতো আরও একটি কালরাত দেখতে হতো, যেখানে টার্গেট হতেন শিক্ষক ও সাংবাদিকরা। পুরো আওয়ামী বয়ানটাই হচ্ছে সে ছাড়া যারা পলিটিক্স করবে তারাই হচ্ছে এক্সট্রিমিস্ট। এক্সট্রিমিস্ট হলে তো মারা জায়েজ তৈরি করা যায়। ওই সময় অনেকগুলো টিভিতে এসে কমেন্টেটর বলতেছে এরা তো সন্ত্রাসী, এরা দুর্বৃত্ত। এই ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে শাসককে বলে যে না, তুমি এই লোকগুলোকে মারতে পারবা। জুলাই আমাদের খুব মহৎ একটা সময়, এর চেয়ে মহত্তম সময় বাংলাদেশে আসে নাই। জুলাই আগস্টের স্পিরিটটা আমরা পুরোপুরি ধারণ করা শুরু করছি। আরও আমরা ডিটেলস জানবো। প্রোপাগান্ডা যারা ছড়াচ্ছে বিদেশে তো তারা বিলিয়ন ডলার নিয়ে গেছে। ভ্যাট ও শুল্ক বৃদ্ধির অধ্যাদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। একই সঙ্গে সরকারকে 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশে আহ্বান জানিয়েছেন সংগঠনটি। শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। উচ্চমূল্যের বাজারে হিমশিম অবস্থার মধ্যে জীবনযাত্রার ব্যয় আরও বাড়ার শঙ্কায় সাধারণ মানুষ। শনিবার সকালে সংবাদ সম্মেলন করে নতুন আরোপিত ভ্যাট শুল্ক বৃদ্ধির অধ্যাদেশ দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। খেটে খাওয়া মানুষের কথা বিবেচনা করে টিসিবি এবং ওএমএস ট্রাকে খাদ্যপণ্য বিক্রির কার্যক্রম চালুর দাবিও জানায় সংগঠনের নেতারা। সরকারকে আহ্বান জানাই যাতে এমন কোনো পদক্ষেপ সরকার গ্রহণ না করে যার কারণে মুদ্রাস্ফীতি এবং মূল্যস্ফীতি উভয়ই বৃদ্ধি পায় এবং জনগণের জীবনে নাভিশ্বাস তৈরি হয়। এদিকে জুলাই ঘোষণাপত্রে শ্রমজীবী মানুষের মান ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে সকালে মোহাম্মদপুরে রিকশা চালকদের সঙ্গে মতবিনিময় সভা করেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সরকার গড়িমসি করছে, সময় নিচ্ছে, ছাত্র জনতাকে ধৈর্য ধারণ করতে বলছে। আমরা সরকারকে স্পষ্ট করে বলতে চাই, আমরা যথেষ্ট ধৈর্য ধারণ করেছি, কিন্তু ভবিষ্যতে আমাদের ধৈর্যের বাঁধ আপনারা ভাঙবেন না। যেসব রাজনৈতিক দল চাঁদাবাজির সঙ্গে যুক্ত তা বন্ধে সরকারকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে বলেও জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক সাদিকুর রহমান। সময় সংবাদ, ঢাকা। ভ্যাটের হার বাড়ানোর সিদ্ধান্তকে আত্মঘাতী বলে মন্তব্য করেন ব্যবসায়ীরা।
এতে মূল্যস্ফীতি যেমন বাড়বে তেমনি সংকট তৈরি হবে ব্যবসায়। শনিবার দুপুরে রাজধানীর মতিঝিলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরেন ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ। ভ্যাট না বাড়িয়ে সরকারি ব্যয় 20% কমানোর আহ্বান জানান এই ব্যবসায়ী নেতা। করোনা পরবর্তী কয়েক বছর ধরেই চড়া মূল্যস্ফীতির চাপে রয়েছে সাধারণ মানুষ। এরই মধ্যে চলতি অর্থ বছরের মাঝপথে এসে বৃহস্পতিবার শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট বাড়ালো সরকার। এটা আমাদের মতে এটা একটা সুইসাইডাল একটা মুভ হচ্ছে। এই সিদ্ধান্ত ব্যবসা বাণিজ্যে সংকট বাড়াবে, চাপে পড়বে সার্বিক অর্থনীতি। এমন যুক্তি তুলে ধরে সরকারের পরিচালন ব্যয় কমিয়ে আনার পরামর্শ দেন ঢাকা চেম্বারের সভাপতি। সিকিউর না করতে পারি অ্যাফোর্ডেবল অ্যান্ড রিলায়েবল এনার্জি সোর্স, তারপরে তার উপরে যদি আবার দাম বৃদ্ধি হয়, এটা কিন্তু সব কিছু মিলে কিন্তু আমাদের ইকোনমির উপরে একটা প্রচণ্ড বিরূপ প্রতিক্রিয়া চলে আসবে। শনিবার সমসাময়িক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ব্যবসার পরিবেশ ঠিক রাখতে সুদ হার কমানোর দাবিও জানান তিনি। সরকারের কাছে অবশ্যই জোরভাবে আলাপ করব যে কিভাবে আমাদের এই যে ইন্টারেস্ট রেটটা যেটা বেড়ে গেছে এটা গ্র্যাজুয়ালি কমিয়ে নিয়ে আসা যায়, কারণ এই ইন্টারেস্ট রেট যদি এত হাই আপে থাকে আমাদের কিন্তু ইনভেস্টমেন্ট কোনো অবস্থাতেই বুস্ট করবেই না, আরও সামনের দিকে কিন্তু সংকুচিত হবে বলে আমরা মনে করি। ব্যবসায়িক সংগঠনকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার বিষয়ও তুলে ধরেন এই ব্যবসায়ী নেতা। রাজনৈতিক অস্থিতিশীলতা আমাদের এই সমস্যাটাকে আরো ঘনীভূত করে দিয়েছে। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। সবার মতামত আমলে নিয়ে সরকারকে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এ পরিবর্তনের আহ্বান জানিয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। এই অধ্যাদেশে পুলিশকে বিনা পরোয়ানায় গ্রেফতারের ক্ষমতা দেয়া সহ নতুন মোড়কে পুরানো আইন ফেরানো হচ্ছে বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েও বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিল করে নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024 পাশ করার প্রক্রিয়া শুরু করেছে। তবে খসড়া অধ্যাদেশ বাকস্বাধীনতার অনুকূলে নয় এমন সমালোচনা হচ্ছে বিভিন্ন মহলে। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় উঠে আসে এরই মধ্যে উপদেষ্টা পরিষদে অনুমোদন পাওয়া খসড়া অধ্যাদেশের নানা দিক। এ সময় নতুন মোড়কে পুরনো আইন ফেরানোর চেষ্টা হচ্ছে বলেও মন্তব্য করেন বক্তারা। আমাদের দেশে আসলে আইন যারা রাষ্ট্রের ক্ষমতায় থাকে তাদেরকে প্রোটেকশন দেয়। আলোচনায় উঠে আসে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা আইন কাজে লাগিয়ে করা হয়রানির গল্প। টর্চার রুমে 20 বার আমাকে নেওয়া হয়, 20 বার অফিসারের রুমে নেওয়া হয়, বিভিন্ন প্রশ্ন করা হয়। মানবাধিকার কর্মীরাও অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, এমন আইনের মাধ্যমে রাষ্ট্রই জনগণের মানবাধিকার নষ্ট করছে। শেখ হাসিনার মানবতা বিরোধী ধারাবাহিক অপরাধের নিরবিচ্ছিন্ন যদি দোষ তারা নিতে চান ঘাড়ে, তাহলে এই আইনটা তারা নতুন করে জারি করবেন। জ্যান্ত মানুষকে পুড়িয়ে মারা হয়েছে, যারা এই কাজগুলি করেছে তাদেরকে আমরা ক্ষমতায়ন করার জন্য একটা আইন বানাচ্ছি। এটার বুদ্ধিটা কোথায় আমি খুঁজে পাই না। কালো আইন সাপেক্ষে যদি আপনি মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেন সংবিধানে, ওই সংবিধান তো অর্থহীন। আমরা আশা করি যে সরকার আমলে নিয়ে আবার আলোচনার উদ্যোগ নেবেন। মানবাধিকার বিবেচনায় রেখেই আইন তৈরি এবং তার প্রয়োগে গুরুত্ব দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। ক্ষমা প্রার্থনার। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। অপরিকল্পিত উন্নয়নের 10,000 কোটি টাকার টানেল যানবাহন শূন্য থাকলেও শাহ আমানত সেতুতে সৃষ্টি হচ্ছে অসহনীয় যানজট। ঢাকা কক্সবাজার রুটের সব গাড়ি টানেল এড়িয়ে এই পথ ব্যবহার করায় যানজট পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠছে। পটিয়া এবং আনোয়ারা থেকে নতুন সড়ক নির্মাণ করে চলাচল পতেঙ্গামুখী করা না গেলে যানজট সামাল দেওয়া সম্ভব নয় বলে মত বিশেষজ্ঞের। স্বাক্ষর টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। নগরীর যানজট নিরসনে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে 10,000 কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে এই টানেল। কথা ছিল দৈনিক এই টানেল দিয়ে গাড়ি চলাচল করবে 18,500, চলছে 4,000-এরও কম। টোল কমিয়ে ফেলে মানুষকে যদি উৎসাহিত করা যায় এবং অন্য লিঙ্কগুলিতে কমপ্লিট করা যায়, তাহলে আমাদের হয়তো মনে হয় যে আমাদের টার্গেটের 60-70% পর্যন্ত আমরা 2-4-5 বছরের মধ্যে আমরা পৌঁছাতে পারবো। বন্দরনগরী চট্টগ্রামের প্রবেশ মুখ শাহ আমানত সেতু মূলত পর্যটন নগরী কক্সবাজার বন্দরনগরী চট্টগ্রামকে রাজধানী ঢাকার সাথে যুক্ত করেছে এই সেতু। টানেল এরিয়ে সমস্ত যানবাহন চলে যাচ্ছে এই সেতু দিয়ে, আর এর ফলে প্রতিনিয়ত এখানে সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। সাফার করতেছি ড্রাইভাররা
মানে এই জামটা কিন্তু আপনার করাচিন পার হয়ে চলে যায়, ওদিকে আপনার নতুন ব্রিজ পার হয়ে যাচ্ছে। দক্ষিণ চট্টগ্রামের ভিতরে খুবই একটা ঝামেলা ভোগান্তির এই টুল নিয়ে অভিযোগ উঠেছে। টানেল নির্মাণের আগে সম্ভাব্যতা যাচাইয়ের যে রিপোর্ট দেওয়া হয়েছিল সেটি যেমন ভুল ছিল, তেমনি ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার রুটের গাড়িগুলোকে টানেলমুখী করার কোনো পরিকল্পনা ছিল না। এই অবস্থায় প্রতিদিন 27 লাখ টাকার বেশি ক্ষতির মুখে থাকা টানেলকে গতিশীল করতে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা এবং পটিয়া হয়ে নতুন রাস্তা নির্মাণের কোনো বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। শিল্পাঞ্চল যদি গঠন করা যায় বা ভালো কোনো আবাসিক প্রকল্প নেওয়া যায় তাহলে এটার ব্যবহারযোগ্যতাটা অনেক গুণ বেড়ে যাবে। চন্দনেশের গাছবাড়িয়া থেকে আনোয়ারা চৌমোহনীর দিকে 407 কোটি টাকা খরচ করে 10 কিলোমিটার দীর্ঘ একটি নতুন সড়কের কাজ চলছে। অথচ পরিকল্পনা অনুযায়ী কক্সবাজারের চকরিয়া কিংবা পেকুয়া হয়ে এই সড়কটি তৈরি করা হলে যাত্রাপথে দূরত্ব যেমন অন্তত 60 কিলোমিটার কমে আসতো, তেমনি ঢাকা রুটের গাড়িগুলো টানেল হয়ে সীতাকুণ্ডের ফৌজদারহাট পৌঁছাতে পারত স্বল্প সময়ে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বিআরটিএতে আটকে থাকা 4.5 লাখ ড্রাইভিং লাইসেন্স চলতি বছর মার্চের মধ্যেই ইস্যু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন উপদেষ্টা। শনিবার দুপুরে বিআরটিএ সম্মেলন কক্ষে মত বিনিময় সভায় এ কথা বলেন তিনি। স্মার্ট ড্রাইভিং লাইসেন্স নিয়ে চলছে অচলাবস্থা। বিআরটিএর সঙ্গে সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আটকে আছে 4.5 লাখ আবেদন। শনিবার সড়ক নিরাপত্তার বিষয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা করেন অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন উপদেষ্টা। এ সভায় উঠে আসে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স প্রসঙ্গ। উপদেষ্টা জানান 4.5 লাখ আবেদন যাচাই বাছাই করে মার্চের মধ্যেই লাইসেন্স দেওয়া হবে। ড্রাইভিং লাইসেন্স এবং এইসব ফিটনেস ইস্যু করার একটা প্রক্রিয়াটা অনেক জটিল, এটা বজ্র আটুনি ফসকা গিরো। এখন থেকে লাইসেন্স দেওয়ার ব্যবস্থাটা আরও সহজ করা হবে, কিন্তু এফেক্টিভ করা হবে। মানে শুধুমাত্র যিনি নিরাপদে গাড়ি চালাতে পারবেন তাকে আমরা লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করব। সড়ক উপদেষ্টা জানান ড্রাইভিং লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া আরও সহজ করার পাশাপাশি ড্রাইভারদের দক্ষ করার উদ্যোগ নেওয়া হবে। ড্রাইভারের প্রশিক্ষণের উপর জোর দেব, ড্রাইভারের দৃষ্টিশক্তি ঠিক আছে কিনা আই টেস্ট এটার উপর জোর দেব, এবং ড্রাইভার এই যে ডোপ টেস্ট যে মাদকাসক্ত কিনা সেটার উপরে আমরা জোর দেব। দুর্ঘটনার জন্য সড়কে ত্রুটি থাকলে এর দায় সড়ক ও জনপথ অধিদপ্তরের, আর চালক বা গাড়ির ত্রুটি থাকলে বিআরটিএকে দায় নিতে হবে বলে জানান সড়ক পরিবহন উপদেষ্টা। এইসব দুর্ঘটনার জন্য বিআরটিএর সংশ্লিষ্ট অফিসারকে সরাসরি দায়ী করা হবে। আল কাসির, সময় সংবাদ, ঢাকা। আইইডিসিআর এর গবেষণায় দেশে 5 জনের শরীরে ব্যাটরিও ভাইরাসের নমুনা পাওয়া গেছে। বাদুড়ের মাধ্যমে ছড়ানো এই ভাইরাসের উপস্থিতি মানবদেহে পাওয়ার ঘটনা এটিই প্রথম, যা ছড়াতে পারে আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশির মাধ্যমে। সতর্কতা হিসেবে খেজুরের কাঁচা রস পান থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রতি বছর খেজুরের রস পানে নিপা ভাইরাসে আক্রান্ত হন অনেকে। তেমনই লক্ষণ দেখে সম্প্রতি 48 জনের নমুনা পরীক্ষা করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর। এতে নিপা ভাইরাসের নমুনা না মিললেও 5 জনের শরীরে পাওয়া যায় ব্যাড রিও ভাইরাস, যা প্রথমবারের মতো শনাক্ত হলো দেশে। এ ভাইরাসের উপস্থিতি সাধারণত বাদুড়ে পাওয়া যায় এবং এটি করোনার মতো ছোঁয়াচে না হলেও আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশির মাধ্যমে ছড়াতে পারে। এ ভাইরাসে বেশি আক্রান্ত হন শিশু ও বয়স্করা। আক্রান্ত হলে শ্বাস প্রশ্বাসের সমস্যা, জ্বর, মাথা ব্যথা, বমি ও ডায়রিয়ার মতো লক্ষণ দেখা দেয়। মারাত্মক হলে নিউমোনিয়া, এমনকি মস্তিষ্কের প্রদাহ দেখা দিতে পারে বলে জানান বিশেষজ্ঞরা। রিও ভাইরাসের চিকিৎসা পদ্ধতি এখনো আবিষ্কৃত হয়নি, তাই এর সংক্রমণ হার নিয়ন্ত্রণে গবেষণার উপর জোর দিলেন আইইডিসিআর এর সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মুস্তাক হোসেন। একজন রিও ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসে অন্যজন হয়েছে কিনা নিপা ভাইরাসের টিকা বের করার চেষ্টা করা হচ্ছে। এটার সাথে হয়তো এটাও গবেষণার মধ্যে এখন যুক্ত হবে। আমাদের হ্যান্ড হাইজিন যদি খারাপ থাকে সেভাবে আমাদের খাওয়া বা মুখের মাধ্যমে প্রবেশ করতে পারে। এই ভাইরাসটা তেমন কোনো প্রাণ সংহারী নয়, সুতরাং আমাদের ভয় পেলে চলবে না। এটি মহামারী রূপে ছড়িয়ে পড়ার তেমন কোনো আশঙ্কা নেই এবং এ কারণে আতঙ্কিত নয়। আমরা বলবো কারো জ্বর বা ডায়রিয়া হলে তিনি তার নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেবেন। রিও ভাইরাস থেকে সুরক্ষার জন্য খেজুরের রস পান পরিহারের পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।
হাতিরঝিল জলাধার ও পান্থকুঞ্জ পার্ক ধ্বংস করে পলাশী পর্যন্ত চলমান এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণ প্রকল্পের কাজ বাতিল এবং আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে নাগরিক সমাবেশ করেছে গাছ রক্ষা আন্দোলন। শনিবার বিকেলে কারওয়ান বাজার সংলগ্ন পান্থকুঞ্জ পার্কে অবস্থান কর্মসূচির ৩০তম দিনে আয়োজিত এই নাগরিক সমাবেশে যোগ দিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, প্রকৃতি ও পরিবেশের ক্ষতি না করে প্রতিটি প্রকল্প বাস্তবায়ন করতে হবে সরকারকে। অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, দেশের অস্তিত্ব রক্ষায় প্রাণ প্রকৃতিকে কেন্দ্রীয় জায়গায় না রাখলে কাজে আসবে না কোনো উন্নয়ন। ছোট বড় যতগুলো উদ্যান আছে সবগুলো উদ্যানই এই ধরনের দখলের মুখে কিংবা ধ্বংসের মুখে। অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন সরকার এসছে, তাদের সমস্ত প্রকল্পকে নতুন করে ভাবা দরকার, পরীক্ষা নিরীক্ষা করা দরকার এবং প্রাণ প্রকৃতি পরিবেশকে অগ্রাধিকার দিয়ে তার সুরক্ষার ভিত্তিতেই সমস্ত প্রকল্পকে নতুন করে সাজানো দরকার। সরকারের দায়িত্ব হচ্ছে, এটা বিভিন্ন মন্ত্রণালয় আছে, তাদের দায়িত্ব হচ্ছে অবিলম্বে আন্দোলনকারীদের সাথে বসেন, বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের সাথে বসে এই জায়গাটাকে আবার পুনরুদ্ধার করার জন্য কিভাবে কাজ করা যায় সেটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। ক্রেতা খরা কাটিয়ে 11তম দিনে জমে ওঠে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তবে বিক্রি বার্তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন মেলায় অংশ নেওয়া 7 দেশের বিক্রেতারা। আর ক্রেতারা বলছেন, বিদেশি পণ্যের দাম বেশি। পূর্বাচলে চলছে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবারের মেলায় 362টি স্টল ও প্যাভিলিয়ন অংশ নিয়েছে, যার মধ্যে ভারত, পাকিস্তান, ইরান সহ 60টি দেশের 11টি প্রতিষ্ঠানও রয়েছে। বরাবরের মতো মেলায় ক্রেতা আকর্ষণের কেন্দ্রে থাকে বিদেশি স্টল। তবে বাহারি এসব পণ্যের দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। একটু দামাদামি করে কিনলে ইউ ক্যান বাই দ্য স্পেসিফিক প্রোডাক্টস। দামটা বেশি আর একটু এক্সেপশনাল কিছু দেখলে ভালো লাগতো, মানে মনে হচ্ছে যে একই রকম জিনিস দেখছি। যে প্রোডাক্টটা বাইরে আমি যতটা লো কস্টে কিনতে পারবো, এখান থেকে তুলনামূলক হাই মনে হইলো আর কি। এদিকে দাম বেশি হওয়ার ব্যাখ্যা হিসেবে ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়া ও আমদানি শুল্কের কথা জানান বিক্রেতারা। এক্সপেন্স ইজ ডাবল, খরচ এভরিথিং ইন ঢাকা প্রাইস হাই but sale অনেক কম। BDT value compare with last year, BDT value less হয়েছে। शेरे हिसाब बाहरे माल all price ऊपर जावे। अभी ठीक हो रहा है, इंशाल्लाह ठीक हो रहा है। अभी आने वाले दिनों में भी इंशाल्लाह ठीक ही होगा। और हमारी जो जुत्ती है, फुटवेयर है, इनको बहुत लाइक करते हैं सब लोग। 11তম দিন ও দ্বিতীয় শনিবার হওয়ায় ক্রেতা খরা কাটিয়ে অনেকটাই জমে উঠেছে বাণিজ্য মেলা। সিরামিক্সের জিনিস, জুতা, তারপর বিভিন্ন বেসেট এগুলো দেখেছি, আবার পেইন্টিং এর জিনিসপত্র এগুলো দেখেছি। কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। প্রত্যাশা অনুযায়ী আমরা আলহামদুলিল্লাহ ভালো সেল হচ্ছে এবং আমরা আশাবাদী যে আমাদের সেলের যে টার্গেটটা আছে মেলা শেষে আমরা সেটা ফুলফিল করে যেতে পারব। প্রত্যাশা অনুযায়ী এখন পর্যন্ত আমাদের ফিডব্যাকটা এখনো আসেনি, তবে আশা করছি হবে। মেলার একটা ট্রেন্ড আছে, শেষ 15 দিনে কিছু ট্রাফিক এখানে হয়, লোক সমাগম। মেলার দ্বিতীয় শুক্রবার 2 লাখের বেশি ক্রেতা ও দর্শনার্থীর সমাগম হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ, যার মধ্যে 1,78,000-এরও বেশি দর্শনার্থী অনলাইনে টিকিট কেটেছেন। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। গার্মেন্টস শিল্পকে ক্ষতিগ্রস্ত করতে পার্শ্ববর্তী দেশ অপপ্রচার ও ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা সাখাওয়াত হোসেন। শনিবার বিকেলে রাজধানীর বসুন্ধরা গার্মেন্টস খাতের পণ্য উৎপাদনে সাপোর্ট দেয়া বিভিন্ন প্রতিষ্ঠানে মেলায় যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি। আরও বলেন, দেশের ক্ষতি করে অন্যের মেহমানদারি করা হবে না। গার্মেন্টস পণ্য, পোশাকের কার্টন, পলি, লেভেল, প্যাকেজিং এবং সুতা, বুতাম সহ টেক্সটাইল মেশিনারিজের প্রদর্শনী শুরু হয় বুধবার। অংশ নিয়েছে দেশ বিদেশি 950টি প্রতিষ্ঠান। প্রদর্শনীতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো বলছে সাড়া পাওয়া গেছে ভালো, তবে ব্যবসার প্রসারে প্রয়োজন সরকারের সহায়তা। মার্চেন্ডাইজার সহ বিভিন্ন এক্সপোর্টারের যথেষ্ট সাড়া পেয়েছি। প্রত্যেকবারই কাস্টমার ডিমান্ড চেঞ্জ হয়, সেই ডিমান্ড চেঞ্জ হওয়ার কারণে তাদের যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কন্টিনিউয়াসলি সার্চিং করি কাস্টমার চাহিদাটা মিট আপ করার জন্য। শনিবার প্রদর্শনী শেষ দিনে বিজিএপি এমইএ সভাপতি বলেন, অর্থনীতি এবং রপ্তানি আয় অবদানের পাশাপাশি এই খাতে শ্রমিক অসন্তোষ ছাড়াই কর্মসংস্থান প্রায় 8 লাখ। তবুও নেই সরাসরি রপ্তানি স্বীকৃতি এবং নীতিগত সহায়তা। স্কিল ডেভেলপমেন্ট সুযোগ আছে,
জবাবে রপ্তানি উন্নয়ন ব্যুরোর চেয়ারম্যান বলেন, সঠিক তথ্য পেলে তিনি সহযোগী এই খাতকে সরাসরি রপ্তানি স্বীকৃতি পেতে সহযোগিতা করবেন। আমাদের মনে হয় দায়িত্ব বেড়ে গেছে অনেক বেশি। এখানে আমাদের আত্মজিজ্ঞাসার প্রশ্ন, আমরা কি আসলে সেই দায়িত্ব পালনের জন্য মানসিকভাবে তৎপর আছি, মানসিকভাবে সচেষ্ট আছি। এ সময় শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, গার্মেন্টস শিল্পকে নিয়ে পার্শ্ববর্তী দেশ অপপ্রচার এবং ষড়যন্ত্র করছে। গার্মেন্টস সেক্টরকে নিয়ে যাওয়ার জন্য আমাদের পার্শ্ববর্তী দেশের ওপেন চেক স্টেটমেন্ট, তারা আমাদের গার্মেন্টস সেক্টরের লোকজনকে ডাকছে যে আপনারা এখানে চলে আসেন। বিগত সময়ে দুর্নীতির জন্য ব্যাংকিং খাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে, তবে তৈরি হওয়া মাফিয়াদেরও ছাড় দেওয়া হবে না বলে জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অন্যদিকে তীব্র তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের অঙ্গরাজ্যগুলোর বাসিন্দাদের জনজীবন। তুষারপাতের কবলে পড়ে বাতিল হয়ে গেছে ওকলাহোমা, টেক্সাস, নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা ও জর্জিয়ার বিভিন্ন স্কুলের ক্লাস। বাতিল করা হয়েছে বহু ফ্লাইট। কয়েকটি অঞ্চলে জারি করা হয়েছে সতর্কতা। জরুরি প্রয়োজন ছাড়া এ সময় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। শীতকালীন ঝড়ের প্রভাবে ব্যাপক তুষারপাত হচ্ছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের অঙ্গরাজ্যগুলোতে। টানা তুষারপাতে বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রার ছন্দপতন হয়েছে। স্থগিত রাখতে হচ্ছে জরুরি কাজ। ওকলাহোমা ও টেক্সাসের উত্তরাঞ্চলে 18 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হয়েছে। কোনো কোনো অঙ্গরাজ্যে এই মাত্রা পৌঁছে গেছে 22 সেন্টিমিটারে। শুক্রবার টেক্সাস, ওকলাহোমা, নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা ও জর্জিয়ার বিভিন্ন অঞ্চলে তুষারপাতের কারণে বাতিল করতে হয়েছে স্কুলের কার্যক্রম। লাখ লাখ শিক্ষার্থীকে অনলাইনে ক্লাস করতে হচ্ছে ঘরে বসেই। বন্ধ ঘোষণা করা হয়েছে বিভিন্ন অঞ্চলের অফিস আদালতও। বৈরী আবহাওয়া ও পিচ্ছিল রানওয়ের কারণে বাতিল ও বিলম্ব ঘোষণা করা হয়েছে শার্লট, ডালাস, ফোর্ট ওর্থ ও ন্যাশভাইল বিমানবন্দরের বহু ফ্লাইট। এতে বিপাকে পড়েছেন অঙ্গরাজ্যগুলোর বহু বাসিন্দা। এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। গাড়ি চালানো থেকে বিরত থাকতেও বলা হয়েছে। কয়েকটি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি সতর্কবার্তা। কাকুলি আখতার, সময় সংবাদ। সুইডেনে নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে কঠোর অবস্থান নিল দেশটির সরকার। নাগরিকত্বের আবেদনকারীদের বিষয়ে আরও যাচাই বাছাই নির্দেশ দেওয়া হয়েছে। সুইডিশ সরকারের এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন দেশটির বিরোধী দল ও শীর্ষ আইনজীবীরা। প্রবাসীরা বলছেন, এ ধরনের পদক্ষেপে হাজার হাজার অভিবাসীর দেশটির নাগরিকত্ব পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। সুইডেন থেকে বিস্তারিত জানাচ্ছেন শফিউল আলম। উত্তর ইউরোপের দেশগুলোর তুলনায় সহজে ওয়ার্ক পারমিট এবং স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার সুযোগ ছিল সুইডেনে। তবে এবার অভিবাসন আইনে পরিবর্তন আনার পাশাপাশি নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে বর্তমান জোট সরকার। যারা দেশটির নাগরিকত্ব পেতে চান তাদের আবেদন আরও যাচাই বাছাইয়ের নির্দেশ দিয়েছে সুইডিশ সরকার। ফলে যারা আগেই আবেদন করেছেন এবং যারা ভবিষ্যতে করবেন সবাইকে দেশটির নাগরিকত্ব পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। এই রুল চেঞ্জ করার কারণে প্রত্যেকটা মানুষ আসলে এফেক্ট হচ্ছে। তো সুইডেন গভর্নমেন্ট এই জিনিসগুলো অনেক লেন্দি প্রসেস যদি করে, তাহলে আমরা যারা যারা নাগরিক এখানে জব করতেছি, যারা আমরা সিটিজেনশিপে অ্যাপ্লাই করবো, এতে আসলে অনেক এফেক্ট পড়বে, প্রসেসটা অনেক লেন্দি হয়ে যাবে। সুইডিশ সরকার নাগরিকত্ব আবেদনকারীদের জন্য কঠোর নিরাপত্তা পরীক্ষার নির্দেশ দিয়েছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে মিথ্যা পরিচয় ব্যবহারকারী বা নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে এমন ব্যক্তিদের নাগরিকত্ব প্রদান বন্ধ করা। আমরা আসলে এমন একটি সিস্টেম চাই যা একদিকে নিরাপত্তা নিশ্চিত করবে এবং অন্যদিকে আবেদনকারীদের জন্য ব্যাপারটি সহজলভ্য হতে পারে। সুইডিশ সরকারের এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করছেন দেশটির বিরোধী দল ও শীর্ষ আইনজীবীরা। তবে সুইডেনের অভিবাসন মন্ত্রী জানান, যেসব অভিবাসী সুইডিশ সরকারের নিরাপদ রাষ্ট্রের তালিকাভুক্ত দেশ থেকে এসেছেন তাদের নাগরিকত্বের আবেদন আগের নিয়মই হবে। গত বছর সুইডেনে প্রায় 60,000-এর বেশি অভিবাসী সুইডিশ নাগরিকত্ব গ্রহণ করেন। এছাড়া 80,000-এর বেশি অভিবাসী নাগরিকত্ব পাওয়ার জন্য অপেক্ষায় আছেন। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। বাংলাদেশে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে দেশের প্রত্যেক নাগরিককে দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তোলা হবে বলে জানালেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েতের আয়োজনে এক অনুষ্ঠানে তিনি দূতাবাসের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন। এ সময় কুয়েত প্রবাসী বাংলাদেশিরা তার কাছে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। অনুষ্ঠানে এক বক্তব্যে তিনি বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্স যোদ্ধাদের গুরুত্ব তুলে ধরেন। কুয়েতের ইতিহাসে প্রবাসী বাংলাদেশিদের সর্ববৃহৎ সমাবেশ এটি বলে মত সংশ্লিষ্টদের।
আমাদেরকে এখানে কাজ করতে হবে, চাকরি করতে হবে। আজকে আমাদের এই প্রোগ্রাম পরিচালনার জন্য আমাদের জাতি দেশে বিদেশে এখন আর কোনো দুরাচার স্বৈরাচার চায় না, কোনো ফ্যাসিস্ট চায় না, কোনো দুর্নীতিবাজ চায় না, কোনো দুঃশাসন চায় না। আমাদের দেশের মানুষ একটু সৎ শাসনের দিকে যেতে চায়। তো মানুষের দল থেকে বাছাই করবেন সে দলটা কে হতে পারে, আদর্শ বাছাই করবেন কোন আদর্শ মানুষকে এমন বানাতে পারে। আমি আল্লাহর নামে ভরসা করে শপথ খেয়ে বলছি এই আদর্শ হচ্ছে আল ইসলাম। অবশেষে গুঞ্জনই সত্যি হলো। প্রথম দফার পর দ্বিতীয় দফায় বোলিং অ্যাকশন পরীক্ষায়ও পাশ করতে ব্যর্থ সাকিব আল হাসান। আপাতত আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারবেন না এই ক্রিকেটার, যদিও এই নিষেধাজ্ঞা খাটবে না দেশের ঘরোয়া ক্রিকেটে। শনিবার রাতে আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নক্ষত্রেরও পতন হয়, তবে টাইগার ক্রিকেটের সবচেয়ে বড় তারকার এমন পতন হার মানাবে যে কোনো গল্প কিংবা উপন্যাসকে। আন্তর্জাতিকে 700 উইকেটের মালিক, 17 বছরের ক্রিকেটের ক্যারিয়ার শেষে নিষিদ্ধ হলেন অবৈধ বোলিং অ্যাকশনের কারণে। তাও একবার না, ইংল্যান্ডের পর ভারতের পরীক্ষাগারেও ব্যর্থ সাকিব। গত মাসে চেন্নাইয়ে দেয়া বোলিং অ্যাকশন পরীক্ষায় উতরাতে ব্যর্থ সাকিব। তাতে ইসিবির দেয়া নিষেধাজ্ঞা আপাতত কার্যকর থাকছে সাকিবের ক্ষেত্রে। যদিও সুযোগ আছে তৃতীয়বারের মতো পরীক্ষা দেবার, তবে তা দেয়ার আগে অনেক হিসেব নিকেশ সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের সামনে। আপাতত সাকিব স্রেফ ব্যাটার হিসেবে চালিয়ে যেতে পারবেন যে কোনো ধরনের ক্রিকেট, পারবেন করতে বোলিংটাও, তবে সেটা শুধুমাত্র বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে। যদিও রাজনৈতিক পালা বদলে যে পরিস্থিতি, তাতে দেশে এসে সাকিবের মাঠে খেলাটা প্রায় অসম্ভবই। সবকিছু মিলিয়ে বলা যায় বোলিং অ্যাকশন নিয়ে মূল কাজটা করতে হবে অনুশীলনে। বোলিং অ্যাকশনে পাস না করায় দেশের জার্সিতে সাকিবের প্রত্যাবর্তনের ক্ষীণ যে সম্ভাবনা ছিল সেটাও এক প্রকার শেষ হয়ে গেল। টি-20তে আগেই অবসর নিয়েছেন, বিদায় ঘণ্টা বেজেছে টেস্ট ক্যারিয়ারেও। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাদ পড়ার মধ্য দিয়ে টাইগার ক্রিকেটের লম্বা সফরে ইতি টানতে যাচ্ছেন দেশের ইতিহাসের সেরা ক্রিকেটার। সাব্বির মিথুন, সময় সংবাদ। অপেক্ষার প্রহর শেষ। রোববার ঘোষণা করা হবে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ স্কোয়াড। বোলিংয়ে নিষেধাজ্ঞার কারণে প্রত্যাশিতভাবেই নেই সাকিব আল হাসান। এদিকে টানা বাজে ফর্মের কারণে বাদ পড়তে যাচ্ছেন লিটন কুমার দাস। বিকল্প উইকেটকিপার হিসেবে বিবেচনায় আছেন নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয় ও জাকির হাসান। স্কোয়াডে 5 পেসারের সঙ্গী 2 স্পিনার নাসুম ও রিশাদ। স্ট্যান্ড বাই হিসেবে আছেন শেখ মেহেদী ও শরীফুল। এ যেন দিন বদলের গান। অটো চয়েসের তকমা ছেড়ে নতুন যাত্রা শুরুর অপেক্ষা। জানতে চাওয়া কেমন হবে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড। ঝুলে থাকা তামিমের অবসর আর সাকিব ইস্যুতে মিলেছে উত্তর, সেটাও আইসিসির কাছ থেকেই। আন্তর্জাতিক ক্রিকেটে আপাতত বোলিংয়ের নিষেধাজ্ঞা, সঙ্গে চোখের অস্বস্তিতে লড়তে থাকা। তাই তো বাস্তবতা শুধু ব্যাটসম্যান হিসেবে সাকিবের এই বহরে যোগ হওয়ার কোনো সুযোগ নেই। অভিষেকের পর থেকে এই প্রথম কোনো বৈশ্বিক ইভেন্ট মিস করছেন টাইগার ক্রিকেটের এক সময়কার পোস্টার বয়। বলাই বাহুল্য জাতীয় দলও শেষ, সাকিব অধ্যায়। বড় খবর আছে আরও। বিসিবি সূত্রের খবর, নির্বাচকদের ভাবনায় আপাতত নেই অফর্মে থাকা লিটন কুমার দাস। এলকেডি নাকি বাদ পড়ছেন চ্যাম্পিয়ন্স ট্রফির বহর থেকে। তার স্থলে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে বিবেচনায় 3 নাম, বিজয়, সোহান আর জাকির হাসান। তবে শেষ পর্যন্ত তাদের কারোই জায়গা না মিলতে পারে 15 সদস্যের বহরে। টপ অর্ডারে সৌম্য, শান্ত আর তানজিদ তামিম। মিডল অর্ডারের নামগুলো অবশ্য প্রত্যাশিত, মুশফিক, মাহমুদুল্লাহ, তাওহিদ হৃদয় আর মেহেদী হাসান মিরাজ। জাকের আলী অনিকও জায়গা করে নিচ্ছেন এই তালিকায়। স্পিন কোটায় 2 জন, লেগে রিশাদ, তার সঙ্গী নাসুম। তবে জোরসে আলোচনা হচ্ছে শেখ মাহেদীকে নিয়েও। তবে জানা গেছে তিনি থাকতে পারেন স্ট্যান্ড বাই তালিকায়। কন্ডিশনের বিবেচনায় 5 পেসার নিয়ে স্কোয়াড সাজাবে টাইগার ম্যানেজমেন্ট। তাসকিন, মুস্তাফিজ, তানজিম সাকিবের সঙ্গে তরুণ হাসান মাহমুদ আর নাহিদ রানা। সব মিলিয়ে মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টাইগার বহর হতে পারে অনেকটাই এরকম। আনুষ্ঠানিকভাবে রোববার দল ঘোষণা করা হলেও কোনো কারণ ছাড়াই তা পরিবর্তন করা যাবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। মাহবুব রিমন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে, ভোট হলে কেটে যাবে সব সংকট বলেন মির্জা ফখরুল। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে শীঘ্রই আসছে ভোটের রোডম্যাপ, জানালেন উপদেষ্টা।
লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা স্থিতিশীল। ব্রিফিংয়ে ব্যক্তিগত চিকিৎসক, সন্তান ও নাতিদের কাছে পেয়ে প্রফুল্ল বিএনপি চেয়ারপারসন। এবং শতাধিক পণ্যের শুল্ক কর বাড়ায় জীবনযাত্রায় আবারও ধাক্কা। দ্রুত প্রত্যাহার দাবি জাতীয় নাগরিক কমিটির। সরকারের উপর আস্থা কমবে মানুষের, বললেন রিজভী। এই ছিল প্রবাসের সময়, সঙ্গেই থাকুন সময়ের।